একটা মেয়ের প্রেগনেন্সির পর তার শরীরে অনেক রকমের পরিবর্তন আসে, আর সেই পরিবর্তনের মধ্যে তার ওজন বেড়ে যাওয়া এটি হচ্ছে সবার আগে তার এই পরিবর্তনটাই হয়। অনেকে সেখান থেকে কিন্তু রিকভার করে নেয়, আবার অনেকেই কিন্তু আমার মতো আছে যারা কি রিকভার করতে পারে না। আসসালামু আলাইকুম, লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। দিনের শুরুতেই আমি যেটা করি যে ঘুম থেকে ওঠার পর আমি বেডটা সবার আগে গুছিয়ে নেই। আর বেডটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু মনে হয় রুমের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। আর এই রুমটা যদিও বা আমাদের বেডরুম না, এটা আরহামের ফুপি থাকে এই রুমে। তো আমি আবার এই রুমটা আজকে একটু ক্লিন করে নিব, আর এই কারণে কিন্তু আমি নিজেই গুছিয়ে নিচ্ছি, নয়তো ওই নিজেই গুছিয়ে নেয়, আমাকে গুছাতে হয় না এই রুমটা। আজকে প্রথমে এই রুম গুছোতেই কিন্তু আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনার ভালো লেগে যায় তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন। আর সাবস্ক্রাইব যদি করে নেন তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই আপনার নিকট নোটিফিকেশনগুলি পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ছেলের বয়স 3 ইয়ার্স প্লাস, তো ওর যে 3 বছর পুরা হয়ে 4-এ পড়েছে। তো আমার ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, আর ওর বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমার বেশ একটা পরিবর্তন আমি অনেক দিন ধরেই খেয়াল করছি, কিন্তু আসলে খেয়াল করেও কোনো লাভ হচ্ছিল না। যত চেষ্টাই করি সব কাজেই কিন্তু বিফলই হচ্ছিলাম। তো কথা বলছি যে আমার প্রেগনেন্সি টাইমের আগে, আমার বিয়ের পরও কিন্তু আমার ওয়েট ঠিক ছিল, মানে আমার হাইট অনুযায়ী আমার ওয়েটটা মোটামুটি ঠিকই ছিল। তো তারপর থেকে আসলে সমস্যাটা হয় যখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো আমার প্রেগনেন্ট অবস্থাতে তখন আমার ওয়েটটা ধীরে ধীরে অনেক বেশি বেড়ে যায়। তো তারপর তখন তো অত বেশি গায়ে মাখাইনি যে ঠিক আছে এখন তো সবারই ওয়েটটা বাড়ে, তো আস্তে আস্তে আবার হয়তো বা কমে যাবে। দেখা যাচ্ছে যে যখন ডেলিভারি হয়ে যাবে তারপর ধীরে ধীরে কমে যাবে। অনেকেরই দেখেছি যে এরকম কমে যায়, তবে আমার ক্ষেত্রে কিন্তু টোটালি একদমই ডিফারেন্ট হয়েছে। আমার বেবি ডেলিভারি হওয়ার পরেও কিন্তু আমি মানে আস্তে আস্তে আরও বেশি আমার ওয়েটটা বাড়তে থাকে, আর এখনও বেশ অনেকটাই আমার ওয়েট রয়েছে। তো আমি এর মাঝে কিন্তু বেশ অনেকবার একটু ডায়েট করতে চেয়েছি, তারপর এক্সারসাইজ শুরু করেছিলাম, তবে কোনো কিছুতেই আসলে কাজ হয়নি, কারণ আমি ওইটা না ধরে রাখতে পারছিলাম না যে একভাবে একটু ডায়েট করব বা একভাবে একটু এক্সারসাইজ করব, এই জিনিসটা আসলে হচ্ছিল না। দেখা যাচ্ছে 2-3-7 দিন এরকম করে আমি কিন্তু আবার অফ করে দিতাম, আর এই ক্ষেত্রে আমার হতো কি যে আমার ওয়েটটা আরও বেশি বেড়ে যেত। আর আমার ওয়েট বাড়ার সবথেকে বড় একটা কারণ ছিল হচ্ছে দুধ চা। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, তবে আমি এমনও হয়েছে যে দিনের মধ্যে 7 থেকে 8 কাপ চা খেতাম। তো এখন অবশ্য টোটালি আমি অফ করে দিয়েছি। মাঝে কিছুদিন একটু খেয়েছি, তবে চিনি ছাড়া খেয়েছি। আর আমি করতাম কি যে চিনিটা, আমি এমনিতে মিষ্টি একেবারেই পছন্দ করি না, কিন্তু দেখা যাচ্ছে চায়ে আমি প্রচুর চিনি খেতাম। আর এই কারণে 7-8 কাপ যদি কেউ চায়ে এরকম চিনি খায় 2-3 চামচ করে, তাহলে তার তো ওয়েটটা অবশ্যই বাড়বে। আর আমার আরও একটি প্রবলেম ছিল কি যে আমি যে আরহামকে রেখে আমি একটু বাইরে কোথাও হেঁটে আসব, বা সকালে যে একটা অন্তত আধা ঘন্টা হলেও কিন্তু আমাদের হাঁটতে হবে, তবে সেই হাঁটার টাইমটা আমি কোনোভাবেই করে উঠতে পারতাম না, যেহেতু বাসা বাড়িতে আমরা একা একাই থাকতাম। আর আরহামকে আমি একদম 40 দিন করার পরে কিন্তু আমরা নিয়ে চলে আসি ঢাকাতে। তো তারপর থেকে কিন্তু আমি আর ওর বাবাই ওকে একদম দেখাশোনা করি, আলাদা কোনো মানুষ ছিল না। আর এই সব করতে করতেই কিন্তু নিজের দিকে একেবারেই খেয়াল করতে পারিনি। তবে এখন কিন্তু আর নিজের প্রতি অবহেলা করব না, এই যে শুরু করে দিয়েছি কিন্তু ডায়েট। তবে দেখা যাক ডায়েট কতদিন চলতে পারে।
তবে এই কারণে কিন্তু আপনাদের সঙ্গে নিয়েই এবার জার্নিটা শুরু করছি ইনশাল্লাহ। এইবার ওয়েটটা কমিয়েই ছাড়বো। বাসা থেকে বাহিরে গিয়ে যেহেতু হাঁটার কোনো সুযোগ নেই, কারণ আরহাম তো ছোট, ওকে নিয়ে হাঁটতেও যেতে পারি না। আর এই কারণে কিন্তু ছাদে চলে এসেছি। আর ছাদে এসে ওকে ওর মতো খেলতে দিয়েছি, আর আমি আমার মতো একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটু হতো যদি আমি কোনো একটা মাঠে গিয়ে হাঁটতাম, বা যদি হাঁটার কোনো একটা স্পেস থাকতো, তাহলে কিন্তু আমার বেশ ভালো হতো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেলবেলা উঠেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য ছাদে। তো ছাদ থেকে হাঁটাহাঁটি করে কিন্তু বাসায় চলে এসে তারপর বেশ কিছু কাজও করেছি। আর রাতের রান্নাবান্নাও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তবে আজকে কিন্তু রান্নার ভিডিও করা হয়নি, শুধু খাওয়া দাওয়াই দেখাচ্ছি। আমি ডায়েট শুরু করেছি বলতে যে আমি একেবারে না খেয়ে থাকবো বা একদম কোনো কিছু খাবো না, এরকম কিন্তু আসলে না। আমি করেছি কি, যে আমি আমার ডায়েট প্ল্যানটা এভাবেই সাজিয়েছি যে আমি বাড়িতে রান্না করা যেসব হেলদি খাবারগুলি আছে সেগুলিকে খাবো, আবার দেখা যাচ্ছে যে বেশি পরিমাণে একটু সালাদ খাবো। কারণ সালাদ খেলে কিন্তু আর কোনো সমস্যা নেই, কারণ শসা, লেবু, তারপর টমেটো এগুলি খেলে কিন্তু ওয়েট বাড়বে না। তো এই কারণে এগুলি খেয়ে কিন্তু পেট ভরে রাখা যায়। আর দেখা যাচ্ছে আমি বাড়িতে হেলদি যেসব খাবারগুলি রান্না করি, আর ভেবেছি যে একটু তেল কম দিয়ে রান্না করব এখন থেকে। তো এই যে বেগুনটা ভেজেছিলাম ওইটাও কিন্তু একেবারে অল্প একটু তেল দিয়ে ভেজেছি। একটা বাচ্চার জন্য কত কিছু যে স্যাক্রিফাইস করতে হয় তা আর কি বলবো। তো একটা বাচ্চা যখন হয় তখন কিন্তু আমাদের মায়েদের অনেক প্ল্যানিং থাকে, আমরা অনেক বেশি খুশি থাকি। তবে এই যে অনেক কিছুর কিন্তু আমাদের মাঝে পরিবর্তনও হয়। যেসব পরিবর্তনের কথা আসলে আপনার আশেপাশের মানুষজন বা অনেক আত্মীয়স্বজন আসে, যে তারা কিন্তু বুঝবে না এইসব। তারা না বুঝেই আপনাদের অনেক রকমের কথা বলবে, দেখা যাচ্ছে এসব কিছুতে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট হয় বলা যায়। তো তখন যে আসলে একটা মায়ের ওপর কতগুলি পরিবর্তন আসে, এগুলি শুধু কিন্তু সেই মাটিই বোঝে। তো তখন কিন্তু আসলে হয় কি, যে সেই মাটিকে কিন্তু আশেপাশে সকল মিলে অনেক সাপোর্টের দরকার হয়। তখন অনেক আছে যে হচ্ছে সাপোর্ট না করে বরং যে আরও অনেক কিছু বলাবলি করে। তো এতে করে হয় কি, যে মাটা কিন্তু একদম দুমড়ে মুচড়ে যায়। একটা বাচ্চা জন্ম দেওয়ার পর একটা মায়ের মধ্যে কিন্তু অনেক রকমের পরিবর্তন আসে। তো ওই পরিবর্তনটাকে কিন্তু সকলকেই মেনে নেওয়া উচিত, আর তার পাশে থাকা উচিত। তো যাই হোক, আজকে কিন্তু অনেক রকমের কথা বললাম, তো অনেকেরই ভালো লাগবে আবার অনেকেরই খারাপ লাগবে। তো আসলে এটাই স্বাভাবিক, সকলেরই যে ভালো লাগবে কথা এরকমটা আসলে নয়। তো এক একজনের এক এক রকমের মনোভাব আসলে। তো এই যে আমি যে বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে আসার সময় কিন্তু আমি পাবনা দইঘরের ঘি নিয়ে এসেছিলাম। আমাদের কিন্তু একদম প্রথম থেকেই এই পাবনা দইঘরের ঘিটাই খাওয়া হয়। তো এই ঘিটা যে এত ভালো, তো আমি আমার আরহামকে সবসময় এই ঘিটাই খাওয়াই। তবে আমাদের শিশির আপু কিন্তু এখন অনেক সুন্দর ঘি বানাচ্ছে, আমার এখনও পর্যন্ত নেওয়া হয়নি, তবে ইনশাল্লাহ কোনো একদিন শিশির আপুর কাছ থেকে আমি ঘি নিব। তো যাই হোক, ওই যে আরহামকে ঘি দিয়ে কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম, আর তারপর এই যে এইটুকু কিন্তু আমি আমার জন্য নিয়েছি। যেহেতু রাতের খাবারে রুটি খাওয়াটাই বেশি ভালো হয়, তবে আজকে যেহেতু করেছি এই জন্য এটা খাচ্ছি। আগামীকাল থেকে কিন্তু রুটি খাওয়ারই অভ্যেস করব ইনশাল্লাহ। তো এদিকে আজকে খেতে খেতে কিন্তু বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হয়ে যাবে সকলের সাথে। সকলকেই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।